ইকো পার্ক ভারতের অন্যতম একটি বড় পার্ক। একমাত্র এই পার্কের মধ্যে রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্য। শুধু তাই নয়, রয়েছে নানান ওয়াটার অ্যাক্টিভিটিস, কাশ্মীরের শিকারা রাইড, দার্জিলিংয়ের টয় ট্রেন জার্নি। এর সাথে রয়েছে চিলড্রেন পার্ক, রোজ গার্ডেন, মাস্ক গার্ডেন, রেন ফরেস্ট, বাটারফ্লাই গার্ডেন, আরও কত কি। রয়েছে ভারতবর্ষের প্রথম সোলার ডোম মিউজিয়াম, জাপানিজ ফরেস্ট এবং বিষ্ণুপুরের জোড়বাংলো। সেই সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া তো রয়েছে। তাহলে এখন আমরা পায়ে হেঁটে ঘুরে দেখে নেব সমগ্র ইকো পার্কটিকে। এই ইকো পার্কে কিভাবে আসতে হবে, টিকিট মূল্য কত, কখন খোলা থাকে, খাবার নিয়ে আসা যাবে কিনা, পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা, নানান তথ্য থাকবে এই ভিডিওতে। কলকাতার বিভিন্ন দিক থেকে ইকো পার্কে আসা যায়, তবে সপ্তম আশ্চর্য দেখতে হলে গেট নম্বর 4 দিয়ে প্রবেশ করলে সেটি কাছে হয়। গেট নাম্বার 1 এবং 4 এই দুইটি গেটের পার্কিং এরিয়া খুবই বড়। এখানে 2 হুইলার এবং 4 হুইলার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। গেট নাম্বার 4-এ বাস পার্কিং এরিয়া রয়েছে। 2 হুইলার গাড়ি 20 টাকা এবং 4 হুইলার গাড়ি 50 টাকা পার্কিং চার্জ নেওয়া হয়। ইকো পার্কের এন্ট্রি ফি 30 টাকা মাথা পিছু। নতুন সময় অনুযায়ী 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ইকো পার্ক খোলা থাকবে মঙ্গলবার থেকে রবিবার সকাল 11টা থেকে রাত্রি 7:30 অবধি, এবং প্রতি সোমবার ইকো পার্ক বন্ধ থাকবে। 3 বছরের ছোট বাচ্চা এবং তার উপরে হলে সম্পূর্ণ টিকিট মূল্য লাগবে। ইকো পার্কের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে সন্ধ্যে 7টার সময়। ইকো পার্কের ভেতরে রয়েছে টয়লেটের সুব্যবস্থা। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সময় পরিবর্তন হয়। সেক্ষেত্রে মঙ্গল থেকে শনিবার দুপুর 2:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে, এবং রবিবার ও ছুটির দিন দুপুর 12টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত খোলা থাকে। 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করেই বাঁ দিকে রয়েছে 7 ওয়ান্ডার্স, আর এটি হলো টিকিট কাউন্টার। সপ্তম আশ্চর্য দেখার জন্য টিকিট মূল্য হলো 30 টাকা মাথা পিছু। এই গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই দেখে নেব সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম পিরামিড। প্রথমেই দেখে নেব পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিডকে। এই পিরামিডের ভেতরে প্রবেশ করতে করতে জেনে নেওয়া যাক এই পিরামিড সম্পর্কে জানা অজানা কথা। পিরামিড মূলত সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও। এই ফারাওদের মৃত্যুর পর তাদের মৃতদেহ মমি করে পিরামিডের ভেতরে সমাহিত করা হতো। সেই জন্য এই বিশাল সমাধি নির্মাণ করা হয়েছিল। তারা মনে করতেন ফারাওদের মৃত্যুর পর মৃতদের রাজা হিসাবে নতুন দায়িত্ব পালন করে। তাদের মতে পিরামিড হলো ফারাওদের পুনর্জন্মের প্রবেশদ্বার। এছাড়াও ফারাওদের মৃত্যুর পর যতদিন তাদের দেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। সেই সঙ্গে পিরামিডের ভেতরে ধন সম্পত্তিও রাখা হতো। সেই জন্য ফারাওদের মমিগুলি আজও দেখতে পাওয়া যায় বিভিন্ন মাধ্যমে। তখন বিস্ময় হতে হয় কিভাবে হাজার হাজার বছর ধরে সেই মমিগুলিকে সংরক্ষিত করা হয়েছিল। বর্তমানে সপ্তম আশ্চর্য পরিবর্তন হয়েছে। এইগুলি মানুষের ভোটের উপর নির্ভর করে। এখন আমরা দেখে নেব সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম এই কলোসিয়াম এম্পি থিয়েটার। শুধুমাত্র এই কলোসিয়াম দেখার জন্য সারা পৃথিবী থেকে প্রতি বছর 60 লক্ষ মানুষ আসে ইতালির রাজধানী রোমেতে। রোমান সম্রাটরা তাদের নাগরিকদের মনোরঞ্জনের জন্য এম্পি থিয়েটার নামক এক ধরনের স্থাপনা তৈরি করতেন। এমন প্রায় 250টি এম্পি থিয়েটার রোমান সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটি হলো কলোসিয়াম এম্পি থিয়েটার। এই থিয়েটারের মধ্যে 50 থেকে 80 হাজার দর্শক ধরে। এখানে গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা হতো।
থাকতো বাঘ, সিংহ, গন্ডারের মতো প্রাণীদের লড়াইয়ের উপভোগের ব্যবস্থা। এমনকি এখানে মৃত্যুদণ্ডও দেওয়া হতো। আগ্রার তাজমহল ভারতবর্ষ তথা বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম। তার কারণ ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শনের মধ্যে অন্যতম আমাদের এই ভারতবর্ষের তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। এই সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। এই তাজমহলকে তাজ নামেও ডাকা হয়। মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসাবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয়। বর্তমানে তাজমহলে 2 থেকে 3 মিলিয়ন পর্যটক আসে, যার মধ্যে 2 লক্ষ বিদেশি পর্যটক। এখন ঘুরে দেখে নেব চীনের মহাপ্রাচীর, যেটি গ্রেট ওয়াল অফ চায়না নামে পরিচিত। এটি 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম। মহাকাশ থেকে চীনের প্রাচীর দেখা যায়। ধরে নেওয়া হয় 21,196 কিলোমিটার দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর। মূলত বিদেশি আক্রমণ প্রতিরোধ করার জন্য এই প্রাচীর তৈরি হয়েছিল। এটি চীনের উত্তর প্রান্তে অবস্থিত। এটি মানব নির্মিত 7ম আশ্চর্যের মধ্যে একটি। 1987 সালে এই প্রাচীরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। বার্ডারলিং থেকে চীনের প্রাচীর দেখা যায়। এটি ফেমাস কারণ এই জায়গা থেকে অনেকটা দেখা যায়। 21,196 কিলোমিটার বিস্তৃত হলে তার মধ্যে 8,000 কিলোমিটার পর্যন্ত মানুষেরা দর্শন করতে পারে, কারণ বাকি অংশ পাহাড়, জঙ্গল, খারাপ রাস্তার জন্য এটি মানা আছে। এই প্রাচীরটি সমুদ্র, পাহাড়, মরুভূমি উপর দিয়ে তৈরি করা হয়েছে। মানব সভ্যতায় এক বিস্ময় সৃষ্টি পেত্রা। পাহাড়ের মধ্যে পাথর কেটে নির্মিত হয়েছিল এই নগরী। লাল পাথরের শহরের নামে পরিচিত এই পেত্রা। পেত্রা অর্থ পাহাড়। 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। জর্ডনের পেত্রা শহর খুবই প্রাচীন। এই শহরটি অনেকদিন লুকোনো অবস্থায় ছিল। পরবর্তীকালে এটি আবিষ্কৃত হয় এবং এর ভেতরে অনেক কারুকার্য রয়েছে। একসময় ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে অনেক উন্নত ছিল এই পেত্রা শহরটি। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে রয়েছে চিলি। চিলিতে রয়েছে ইস্টার আইল্যান্ড। ইস্টার আইল্যান্ডের বিশেষত্ব হলো এর অতিকায় কিছু মূর্তি। এই সব মূর্তি স্টোন হেড নামে অধিক পরিচিত, তবে এদের আসল নাম মোয়াই। 1995 সালে ইউনেস্কো রহস্যময় এই দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান হিসাবে ঘোষণা করে। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের অবস্থিত বিখ্যাত এক মূর্তি ক্রাইস্ট দ্য রেডিমার। পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে এটি অন্যতম। এই মূর্তিটি কর্কোভাদো পাহাড়ের চূড়ায় অবস্থিত। এমনভাবে মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে যেন পুরো শহরটিকে আলিঙ্গন করবে। এই মূর্তিটি প্রায় 100 ফুট উঁচু। বেদিসহ মূর্তিটির উচ্চতা প্রায় 125 ফুট। এটি যিশু মূর্তি। এই মূর্তিটি ওজন প্রায় 700 টন। কলকাতার বিভিন্ন দিক থেকে ইকো পার্কে আসা যায়। বারাসাত এয়ারপোর্ট চিনার পার্ক হয়ে আসলে বাস নাম্বার DN47, এই বাসে করে সরাসরি ইকো পার্কে আসা যায়। হাওড়া শিয়ালদা বিধাননগর থেকে আসলে প্রথমে চলে আসতে হবে বিশ্ব বাংলা গেটে, সেখান থেকে অটো ধরে চলে আসতে হবে ইকো পার্কে। আবার শর্টলেক করুণাময়ী থেকে আসলে সেই DN47 ধরেই আসতে হবে। এছাড়াও বালি থেকে আসলে ম্যাজিক কার আসে এই ইকো পার্কে। দক্ষিণেশ্বর থেকে আসলে দক্ষিণেশ্বর সাপুরজি বাস ধরে এই ইকো পার্কের সামনে চলে আসতে হবে। এখন চলে এসেছি দার্জিলিংয়ের ঘুম স্টেশনে। ঘুম স্টেশনে ফটোশ্যুটের জন্য 10 টাকা মাথাপিছু পড়ে। এখানে টয় ট্রেনটিকে সুন্দরভাবে রাখা আছে। এই টয় ট্রেনটি চলে না। যে টয় ট্রেনগুলি চলা যায় সেগুলি
টাকা মাথাপিছু পড়ে। বাচ্চাদের জন্য এই গাড়িগুলি 70 টাকা পড়ে 3 রাউন্ডের জন্য। ইকো পার্কের মধ্যে এই রকম সাইকেল ভাড়া পাওয়া যায়, যেগুলি 150 টাকা পড়ে 30 মিনিটের জন্য। এই সাইকেলগুলিতে 2 জন বসতে পারে। ইকো পার্কের ভেতরে ছোটদের জন্য এরকম ট্রাম্পোলিন করা আছে। এগুলি কত করে পড়ে এখানে উল্লেখ করা আছে। ইকো পার্কের মধ্যে এই রকম ব্যাটারি চালিত সাদা গাড়ি পাওয়া যায়। এই সাদা গাড়িগুলো 2 নম্বর গেট দিয়ে বুকিং হয়। আইফেল টাওয়ার থেকে 5 নম্বর গেট পর্যন্ত যাবে। 20 মিনিটের জন্য 100 টাকা মাথাপিছু পড়ে। ইকো পার্কে শিকারাতে ওঠার ব্যবস্থা আছে। এই শিকারাতে 2 থেকে 4 জন বসতে পারে। 300 টাকা পড়ে 30 মিনিটের জন্যে। 5 বছরের নিচে এই শিকারাতে ওঠার নিষেধ আছে। এছাড়াও প্যাডেল বোট আছে, যেটি 200 টাকা পড়ে। বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসও আছে, সেগুলি এখানে তুলে ধরা হলো। যেমন কায়াকিং আছে, 150 টাকা মাথাপিছু পড়ে 30 মিনিটের জন্যে। 2 থেকে 3 জন বসতে পারবে। ওয়াটার জোর্ব আছে, 150 টাকা মাথাপিছু পড়ে 10 মিনিটের জন্যে। সেটিও 2 থেকে 3 জন চড়তে পারবে। ওয়াটার রোলার আছে, 150 টাকা মাথাপিছু পড়ে 10 মিনিটের জন্যে। 2 থেকে 3 জন চড়তে পারবে। এই রকম নানান রকমের অ্যাডভেঞ্চার স্পোর্ট রয়েছে। ল্যান্ড জর্ব রয়েছে, এমটিবি রয়েছে, বেবি সাইকেল আছে, আর্চারি আছে, এরকম নানান অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে সমস্ত কিছু অ্যারো দেওয়া রয়েছে, তাহলে যাতে কোনো অসুবিধা না হয় বুঝতে। এখানে মাস গার্ডেন, বোটিং, টয় ট্রেন সমস্ত কিছু দেওয়া রয়েছে। সুন্দরভাবে সাজানো রাস্তা, এখানে হেঁটে হেঁটেই সমস্ত কিছু কভার করা যায়, তবে অনেকটা সময় লাগে। ইকো পার্কে এরকম খাবারের কাউন্টার বিভিন্ন জায়গায় রয়েছে, খাবার দাবার নিয়ে কোনো অসুবিধা হবে না। ইকো পার্কের মধ্যে এরকম অনেক ফুড কোর্ট রয়েছে, এখানে নানা ধরনের খাবার পাওয়া যায়। ইকো পার্কে বাড়ি থেকে খাবার নিয়ে আসা যাবে কি না? ইকো পার্কে বাইরের খাবার অ্যালাউ আছে, বাড়ি থেকে খাবার নিয়ে আসা যাবে। ইকো পার্কের মধ্যেই রয়েছে এরকম ডাস্টবিন, এখানে সমস্ত ময়লাগুলো এখানে ফেলা হয়ে থাকে। প্রতিটা মোড়ে মোড়ে এরকম ডাস্টবিন, নানান আকারের ডাস্টবিন রয়েছে। এই খাবার ফুড কোর্টটা দেখুন কি সুন্দর জায়গাতে। এখানে একটি জলাশয়, এই জলাশয়ের মাঝখানে এই ফুড কোর্টটি কি সুন্দর। ভারতবর্ষের প্রথম সোলার ডোম। এই সোলার ডোমটি প্রায় 27 মিটার উঁচু এবং 2086টি প্যানেল বসানো আছে এই সোলার ডোমে। সমস্ত প্যানেল মিলিয়ে প্রায় 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। এর ভেতরে রয়েছে রোবট, সৌরশক্তি চালিত গাড়ি। এই সোলার ডোমের টিকিট মূল্য 200 টাকা। তবে স্টুডেন্টদের জন্য, অর্থাৎ গ্রুপ করে যদি স্টুডেন্টরা আসে তাহলে 100 টাকা পড়ে, এবং রোবট যদি অ্যাভেল করা হয় তার জন্য 100 টাকা অতিরিক্ত দিতে হয়। ইকো পার্কের এন্ট্রি ফিতে কী কী দেখা যাবে, অর্থাৎ কী কী ফ্রিতে আছে, যেমন জাপানিজ ফরেস্ট, মাস গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন, স্কাল্পচার গার্ডেন, চিলড্রেন পার্ক, রেন ফরেস্ট, আরও কত কী। ইকো পার্কে মোট 6টি গেট রয়েছে। ইকো পার্কে কত নম্বর গেটে কী কী দেখার রয়েছে এবং কলকাতা শহরের কোন দিক থেকে আসলে কত নম্বর গেটটি কাছে পড়বে সেটি তুলে ধরা হলো। বিশ্ববাংলা গেট থেকে আসলে গেট নাম্বার 1, 2, 3 কাছে হবে, এবং এয়ারপোর্ট চিনার পার্ক হয়ে আসলে গেট নাম্বার 4, 5, 6 কাছে হবে। এবার দেখা যাক কত নম্বর গেটে কি কি দেখার আছে। গেট নাম্বার 1 দিয়ে প্রবেশ করলে রয়েছে আইফেল টাওয়ার, জাপানিজ ফরেস্ট। গেট নাম্বার 2তে রয়েছে, এখানে বোটিং করার সুবিধা রয়েছে, এটি ইকো পার্কের মিডল পোর্শন। গেট নাম্বার 3তে রয়েছে মাস গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন, স্কাল্পচার গার্ডেন।
গেট নাম্বার 4-এ রয়েছে 7 ওয়ান্ডার্স। গেট নাম্বার 5 দিয়ে প্রবেশ করলে রয়েছে বাংলা শিল্প হাট। গেট নাম্বার 6-এ রয়েছে ইকো পার্কের গল্ফ এরিয়া, পাখি বিতান, সোলার ডোম। গেট নাম্বার 1 থেকে 4 মেন রোডের উপরে রয়েছে। 5-6 নাম্বার গেট মেন রোড থেকে ভেতরে রয়েছে। এইটা হচ্ছে মাস গার্ডেনে যাওয়ার রাস্তা। এইখান দিয়ে যেতে যেতে ডান দিক বাঁ দিকে, এই ডান দিকে এরকম মাস্ক রয়েছে, বিভিন্ন দেশের মাস্ক তুলে ধরা হয়েছে। আবার এইদিকেও বাঁ দিকেও রয়েছে মাস্ক। এটা হচ্ছে জলাশয় ইকো পার্কের মধ্যে, খুব সুন্দর। পাখির আওয়াজ, শালিকের আওয়াজ শোনা যাচ্ছে, খুব সুন্দর লাগছে জলাশয়টি। কি সুন্দর জলের মাঝখানে ময়ূরকে তৈরি করেছে। আর এইগুলো হচ্ছে ফাউন্টেন, এগুলো রাত্রিবেলা জলে মিউজিকের তালে তালে এই ফাউন্টেনের জলগুলি। প্রায় 3.5 একর জমি জুড়ে রয়েছে এই জাপানিজ ফরেস্ট। এটি সম্পূর্ণ বিনামূল্যে ভেতরে প্রবেশ করা যায়। এর পেছনে রয়েছে একটি ঘটনা। ডেভেলপমেন্ট কাজ চলাকালীন এখান থেকে পাওয়া যায় বুদ্ধের একটি মূর্তি। তখনই ঠিক করা হয় এই জাপানিজ ফরেস্ট তৈরি হবে মনাস্ট্রি ইন এ ফরেস্ট থিমে। তাই এই জাপানিজ গার্ডেনের প্রধান আকর্ষণ হলো মনাস্ট্রির ভেতরে প্যাগোডা। ইকো পার্কে গেট নাম্বার 1-এর কাছেই রয়েছে প্যারিসের আইফেল টাওয়ার। এই আইফেল টাওয়ারে লিফটে করে ওপরে ওঠার ব্যবস্থা রয়েছে। এর জন্যে মাথাপিছু 30 টাকার টিকিট লাগে। ইকো পার্কে আসলে বিষ্ণুপুরে আলাদা করে যেতে হবে না, কারণ এর মধ্যে রয়েছে বিষ্ণুপুরের জোর বাংলো। পোড়ামাটির কারুকার্য রয়েছে এর মধ্যে। ইকো পার্কের মধ্যে রয়েছে বাংলার ভাস্কর্য উদ্যান। এই উদ্যানের নির্মাণের ভাবনায় প্রতিফলিত হয়েছে বাংলার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য। উৎকীর্ণ ভাস্কর্য শিল্পের মাধ্যমে চিত্রিত হয়েছে এক দীর্ঘ সময়ের ইতিহাস। অবশ্যই ইকো পার্কের মধ্যে এটি একটি দর্শনীয় স্থান। ইকো পার্কের মধ্যে রয়েছে চিলড্রেন পার্ক, আর এই চিলড্রেন পার্কের মধ্যে রয়েছে নানান অ্যাক্টিভিটিস,